ফ্রম হয়ে যাচ্ছে, প্রিটার্ম লেবার হয়ে যাচ্ছে, এজন্য প্রিম্যাচিওর বাচ্চা হবে। এবার আসেন আমরা আমাদের লাস্ট টপিক পড়বো ফ্রম পলিহাইড্রোমিয়াস, দ্যাট ইজ ম্যানেজমেন্ট। তাহলে ম্যানেজমেন্টে চলে আসি আমরা। দেখেন ম্যানেজমেন্টটা আমি একটু সর্ট আউট করে নিয়ে আসছি আপনাদের জন্য, বাট আপনারা আমার এইটার স্ক্রিনশট রাখার পাশাপাশি একটু দত্তটা দাগাবেন, দত্তটা রিডিং দিবেন, তাহলে কি হবে লেখার সময় আপনারা আমারটা ফলো করতে পারেন, বাট দত্তটা রিডিং দিবেন। তাহলে প্রত্যেকটা, যেমন আমি বলছি কমপ্লিকেশন কজ, ম্যানেজমেন্টের ক্ষেত্রেও সেম, আপনারা একটা কমন ফিগার আউট করে নেবেন। প্রত্যেকটা জিনিসের ম্যানেজমেন্ট একটা জেনারেল একটা স্পেসিফিক করে ফেলবেন। জেনারেলের মধ্যে আপনার যা মন চায় আপনি 3-4টা লাইন লিখে দিবেন। মিড টার্মে কোনো কিছু ছেড়ে আসা যাবে না, টাইম কম থাকবে, খুব দ্রুত লিখতে হবে, একদম ফার্স্ট মিনিট থেকে হাই করে লিখতে হবে, এবং প্রত্যেকটা জায়গায় 2-3টা লাইন লিখে দিয়ে আসলে আপনার চোখ বন্ধ করে 60 চলে আসে, কোনো টেনশন নাই। আর রিটেন পাস করলে তারপরে 10 দিন আপনি অস্কি সব পার করে ফেলতে পারবেন। ওই 10 দিন মোর দ্যান ইনাফ, খালি রিটেনটা পার করতে পারলেই হয়েছে, ঠিক আছে? তাহলে এবার আসেন জেনারেল ম্যানেজমেন্ট। জেনারেল ম্যানেজমেন্টের মধ্যে দেখেন কি কি আছে, কাউন্সিলিং, রিঅ্যাসুরেন্স, তারপর সাইকোলজিক্যাল সাপোর্ট দিব মাকে, বেড রেস্টে রাখবো, মা যাতে ভারী কাজ না করে, অ্যাভয়েড, কেন ভারী কাজ করলে প্রিটার্ম লেবারে চলে যেতে পারে, তাহলে আমি এই পয়েন্টগুলো মাথায় রাখবো। এবার চলে আসেন স্পেসিফিক ম্যানেজমেন্ট। স্পেসিফিক ম্যানেজমেন্টে আমি কি করব, স্পেসিফিক ম্যানেজমেন্টে আমি 2 ভাগে ভাগ করব, ঠিক আছে? ফার্স্ট কেস হচ্ছে আনকমপ্লিকেটেড কেসেস, যাদের কোনো ফিটাল ম্যালফরমেশন আমি দেখতে পাচ্ছি না, আল্ট্রাসোনোগ্রাম করলেই তো আমি দেখতে পারবো, তাই না? নো ডেমনস্ট্রেবল ফিটাল ম্যালফরমেশন। এন্ড নেক্সট হচ্ছে কমপ্লিকেটেড কেসেস উইথ কনজেনিটাল ফিটাল ম্যালফরমেশন। তাহলে আমি স্পেসিফিক ম্যানেজমেন্ট লেখার সময় প্রথমে আপনাদের কিন্তু এই ম্যানেজমেন্টটা অপটিমামে একভাবে দেওয়া, দত্ততে একভাবে দেওয়া, আমি দুইটা মিলাই সুন্দর করে গুছাই দিছি এখানে, যেই পয়েন্টগুলো না লিখলেই নাই সেই পয়েন্টগুলো আপনাকে এখানে লিখে দিছি। এই কয়টা পয়েন্ট যদি আপনি লিখে আসেন আপনি ফুল মার্কস পাবেন, কারণ আপনার এত বেশি লেকচার লেখার টাইম নাই। দত্ততে অনেক বড় লেকচার দেওয়া, অপটিমামে অনেক বড় লেকচার দেওয়া, ওইভাবে করে পয়েন্ট আউট করে লিখতে গেলে আপনি ফুল মার্কসটা পাবেন না। আপনারা এই স্টাইলটা ফলো করবেন আর দত্তটা রিডিং দিবেন, ওকে? তাহলে আনকমপ্লিকেটেড কেসের ক্ষেত্রে, যেখানে কোনো ফিটাল ম্যালফরমেশন নাই, তাদের ক্ষেত্রে আমরা কি করব, যদি আমার পলিহাইড্রোমিয়াস মাইল্ড হয়, আমার কোনো ট্রিটমেন্টের দরকার নাই, আমার তখন জেনারেল ম্যানেজমেন্ট দিয়ে কাজ হয়ে যাবে। কিন্তু যদি আমার মডারেট টু সিভিয়ার পলিহাইড্রোমিয়াস হয়, তখন আমরা কি করব, তখন আমরা অনলি সাপোর্টিভ ট্রিটমেন্ট প্রথমে দিব, লাইক ইন্ডোমিথাসিন, কক্স-2 ইনহিবিটর, ঠিক আছে? এই সকল জিনিস আমরা দিব। তাহলে কি হবে, আমার এগুলা পানির পরিমাণ কমায়, ঠিক আছে? এগুলো সাপোর্টিভ ট্রিটমেন্ট টু রিডিউস দ্য অ্যামনিওটিক ফ্লুইড। আচ্ছা, এবার আসেন, যদি আপনার রেসপন্স করলো ট্রিটমেন্টে, রেসপন্স টু ট্রিটমেন্ট ইজ গুড, আপনি এই যে মাইল্ড টু মডারেট, মডারেট টু সিভিয়ার যাদের, তাদেরকে ট্রিটমেন্ট দিলেন, সাপোর্টিভ ট্রিটমেন্ট দিলেন, তারা রেসপন্স করলো, তাহলে আপনি প্রেগন্যান্সি টু বি কন্টিনিউড, অ্যাওয়েটিং স্পন্টেনিয়াস ডেলিভারি এট টার্ম। আমরা এই ক্ষেত্রে স্পন্টেনিয়াস ডেলিভারির জন্য টার্ম পর্যন্ত ওয়েট করব। কিন্তু যাদের এই মডারেট টু সিভিয়ার পলিহাইড্রোমিয়াসে আপনার সাপোর্টিভ ট্রিটমেন্ট কাজ করলো না, আনরেসপন্সিভ, সাথে তারা ম্যাটারনাল ডিস্ট্রেস নিয়ে আসতেছে, তাদের ক্ষেত্রে আপনি কি করবেন? তাদের ক্ষেত্রে যদি আপনার প্রেগন্যান্সি হয় লেস দ্যান 37 উইকস, টু রিলিভ ডিস্ট্রেস আপনি অ্যামনিওসেন্টেসিস অর অ্যামনিও রিডাকশন করতে পারেন। আর প্রেগন্যান্সি যদি হয় মোর দেন 37 উইকস, তাহলে এটা যেহেতু মানে 37 উইকস আমরা বলে দিই দ্যাট টার্মে চলে আসছে, আপনি কি করবেন, এখন স্পন্টেনিয়াস ভাজিনাল ডেলিভারির জন্য না ওয়েট করে ইন্ডাকশন অফ লেবার করতে পারেন। কিভাবে করব? অক্সিটোসিন ড্রিপ দিতে পারবো, তাছাড়া আমরা আর্টিফিশিয়াল রাপচার অফ দ্য মেমব্রেন করতে পারবো, কিন্তু কন্ট্রোলড হইতে হবে। ওই যে বললাম আমাদের এআরএম করার পর কি করতে হয়, একটু কিছুক্ষণ কিন্তু হাতটা দিয়ে রাখতে হয়, তা না হলে কি হবে, পানির সাথে সাথে ঘাস করে কর্ড চলে আসবে, তখন কর্ড প্রোল্যাপস হবে, আর কর্ড প্রোল্যাপস হলে কি হবে, বাচ্চার কিন্তু ডিস্ট্রেস স্টার্ট হয়ে যাবে, বাচ্চা ব্লাড সাপ্লাই পাবে না, আলটিমেটলি আইইউডি হয়ে যাবে। সো এটা করার জন্য কিন্তু আমাকে কন্ট্রোলড এআরএম করতে হবে, ওকে? তাহলে কি বললাম যারা রেসপন্স করলো তাদেরকে আমি একদম স্পন্টেনিয়াস ডেলিভারি লেবারে যাবে সে পর্যন্ত ওয়েট করব, আর যারা রেসপন্স করবে না আমার সাপোর্টিভ ট্রিটমেন্টে, তাদেরকে আমি আবার 2 ভাগে ভাগ করব। প্রথম ভাগ হচ্ছে লেস দেন 37 উইকস, যাদের পানি আমি নিজে থেকে কমাই দিব, অ্যামনিওসেন্টেসিস অথবা অ্যামনিও রিডাকশন করব। আর যারা মোর দেন 37 উইকস, তাদেরকে আমি ইন্ডাকশন অফ লেবার দিব ফর ডেলিভারি, ঠিক আছে? এবার চলে আসেন কমপ্লিকেটেড কেসেস, যারা দেখতেছেন উইথ কনজেনিটাল ফিটাল ম্যালফরমেশন আছে, আপনি আল্ট্রাসোনোগ্রাম করে দেখলেন পলিহাইড্রোমিয়াস উইথ কনজেনিটাল ফিটাল ম্যালফরমেশন, তাদের কিন্তু আপনার কোনো কাজ নাই, আপনি তাদেরকে কাকে পাঠাবেন, ফিটো ম্যাটারনাল মেডিসিনে পাঠিয়ে দিবেন, ঠিক আছে? রেফারেল টু ফিটো ম্যাটারনাল মেডিসিন ইউনিট,
এবং তাদের কাছে যাওয়ার পরে তারা কি করবে, টার্মিনেশন করবে ইরেসপেক্টিভ অফ জেস্টেশনাল এজ। কারণ যাদের মাল্টিপল এরকম ফিটাল ম্যালফরমেশন থাকে, এই বাচ্চাগুলোর যেহেতু সার্ভাইভাল রেট একদমই খারাপ, সেজন্য তখন আমাদের কি করতে হবে, টার্মিনেশন করতে হবে ইরেসপেক্টিভ অফ জেস্টেশনাল এজ। ওকে, আচ্ছা, তাহলে এই আমাদের হয়ে গেল পলিহাইড্রোমিয়াস। এবার আসেন দেখেন বইতে কিন্তু এই কথাগুলোই লেখা আছে, আপনারা একটু পেজ নাম্বার 205 এ চলে আসেন। 205 দেখেন এখানেও কিন্তু লিখেছে আনকমপ্লিকেটেড কেসে। তারপর দেখেন এটার আন্ডারে লিখেছে প্রেগন্যান্সি লেস দেন 37 উইকস, প্রেগন্যান্সি মোর দেন 37 উইকস। এখানে দেখেন আমি যে বলেছি আমি এক্সট্রিমলি সরি, আমার অনেক ঠান্ডা কাশি লেগেছে গতকাল থেকে, একটু পরপর কাশি আসছে। আচ্ছা, তাহলে দেখেন এখানে কি বলেছে, দেখেন স্লো ডিকম্প্রেশন করতে হবে, ইজ ডান এট দ্য রেট অফ অ্যাবাউট 500 ml per hour। আপনি কি লাইনটা পেয়েছেন? এ নাম্বারের আন্ডারে দেখেন প্রেগন্যান্সি লেস দেন 37 উইকস। এই যে আমি বললাম অ্যামনিওসেন্টেসিস করব অথবা অ্যামনিও রিডাকশন করব, এটা কিভাবে করব? এই যে রিডিং করতে বললাম কেন, এখান থেকে এসবি আসতে পারে, কি হতে পারে দেখেন, এই যে স্লো ডিকম্প্রেশন। আপনারা কি পেয়েছেন লাইনটা? একটু রেসপন্স করবেন মাঝে মাঝে, তা না হলে আসলে নিজের সাথে নিজে সারাক্ষণ, হ্যাঁ একটু জি আপু একটু বলবেন মাঝে, তা না হলে একটু টাফ হয়ে যায় যে কি বলছি আপনারা আদৌ বুঝছেন কিনা বা শুনছেন কিনা। আচ্ছা, তাহলে দেখেন এখানে স্লো ডিকম্প্রেশন করব কত, 500 ml per hour, এভাবে করে করব। আচ্ছা, এবং আমাদের যাতে অ্যাক্সিডেন্টাল হেমোরেজ না হয়ে যায় সেদিকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। দেখেন নিচের আরেকটা লাইন আছে, ঠিক আছে, ব্লু কালার করা। এবার চলে আসেন দেখেন প্রেগন্যান্সি মোর দেন 37 উইকস হলে কি করব আমরা, এই দেখেন ইন্ডাকশন দিব। কিভাবে ইন্ডাকশন দিব? এই পুরো প্যারাটা দেখেন অ্যারো অ্যারো দিয়ে লেখা আছে যে আমরা অক্সিটোসিন ইনফিউশন দিতে পারি, লো রাপচার অফ মেমব্রেন করতে পারি। এটা সুন্দর করে এই জায়গাটা একবার রিডিং দিবেন। এবার দেখেন তারপরে আবার রেড কালার দিয়ে লেখা আছে উইথ কনজেনিটাল ফিটাল অ্যাবনর্মালিটি। তাদেরকে দেখেন রেফারেল বলে দিছে। রেফারেল কোথায়? এই যে ফিটোমেটার। এত কিছু লেখার টাইম নাই, আপনারা পরীক্ষা হলে FMMU লিখবেন এবং টার্মিনেশন লিখে দেবেন ইরেসপেক্ট অফ দ্য জেস্টেশনাল এজ। এই তো গেল আপনাদের ম্যানেজমেন্ট। তাহলে ম্যানেজমেন্টের স্ক্রিনশট নিয়েছেন আপনারা? জেনারেল, স্পেসিফিক, দুইটা স্লাইড, হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখেন আপুরা পলিহাইড্রোমিয়াস নিয়ে আপনাদের আর কারো কোনো কনফিউশন না থাকলে আমি অলিগোহাইড্রোমিয়াস চলে যাব। আপু মুভ করব? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন অলিগোহাইড্রোমিয়াসে কি আছে দেখেন। অলিগোহাইড্রোমিয়াসের ডেফিনেশন আমাদেরকে জানতে হবে। ডেফিনেশনে কি বলেছে দেখেন, যখন এটারও দুইটা ডেফিনেশন, অ্যানাটমিক্যাল আর একটা সোনোগ্রাফিক্যাল। একটা হচ্ছে কি অ্যানাটমিক্যাল ডেফিনেশন আর একটা হচ্ছে কি সোনোগ্রাফিক ডায়াগনোসিস আমরা কিভাবে করব। তাহলে অ্যানাটমিক্যাল ডায়াগনোসিস এখানে কিভাবে করছি, লাইকোর এমনি যখন, এটা হচ্ছে কি পেজ নাম্বার 205। আচ্ছা, যখন আমার লাইকোর এমনি কতটুকু হবে, লেস দেন 200 ml, তাহলে মোর দেন 2000 ml was polyhydramnios and less than 200 ml is oligohydramnios। ওকে, আর সোনোগ্রাফিক্যালি আমার AFI হবে less than 5 আর ম্যাক্সিমাম ভার্টিক্যাল পকেট MVP হবে less than 2 আর 5 to 8 আমরা বলে থাকি বর্ডার লাইন অলিগো। 5 to 8 AFI, 5 to 8 আমরা বলে থাকি বর্ডার লাইন অলিগো, ঠিক আছে। আচ্ছা, লেস দেন 5 হয়ে গেলে অলিগো। আর দেখেন 3-4টা লাইন পরে একটা লাইন লেখা আছে দেখেন, অ্যাবসেন্স অফ এনি মেজারেবল পকেট অফ অ্যামনিওটিক ফ্লুইড ইজ ডিফাইন্ড অ্যাজ অ্যানহাইড্রোমিয়াস। তাহলে অলিগো মানে বুঝলাম AFI লেস দেন 5, MVP লেস দেন 2 সেন্টিমিটার। আর অ্যানহাইড্রোমিয়াস কখন বলবো, যখন একদমই কোনো পানি নাই, ঠিক আছে। আচ্ছা, তার নিচে দেখেন বর্ডার লাইনটাও লেখা আছে, 5 to 8 ইজ টার্মড অ্যাজ বর্ডার লাইন। আচ্ছা, এবার আসেন এটিওলজি। আমাদের নেক্সট পয়েন্ট কি, এটিওলজি। এটিওলজি কি, এখানেও ফিটাল ম্যাটারনাল এভাবে আলাদা করে পড়তে হবে এবং কিছু প্লাসেন্টাল কন্ডিশনও আছে। তাহলে ফিটাল কি কি, ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটির কারণে হতে পারে, স্ট্রাকচারাল অ্যানোমালির কারণে হতে পারে। মাথায় রাখবেন দ্যাট রেনাল ডিফেক্ট গুলা মেইনলি বাচ্চার রেনাল ডিফেক্টের কারণে মেইনলি অলিগোহাইড্রোমিয়াস হয়। কারণ বাচ্চার যখন রেনালে সমস্যা হয়, রেনাল সিস্টেমে সমস্যা হয়, তখন বাচ্চার ইউরিনেশন হয় না। আর ইউরিনেশন যদি না হয় তাহলে তার ইউরিন যেহেতু অ্যামনিওটিক ফ্লুইডে আসতে পারছে না, তাহলে অ্যামনিওটিক ফ্লুইডের ভলিউম কমে যাবে। কারণ আমরা জানি দ্যাট অ্যামনিওটিক ফ্লুইডের সোর্স কিন্তু বাচ্চার ইউরিন, তাই না? তাহলে যেহেতু বাচ্চার ইউরিনটা আসতে পারছে না, তাহলে এইভাবে করে মনে রাখবেন দ্যাট রেনাল অ্যাজেনেসিস, অবস্ট্রাক্টেড ইউরোপ্যাথি, এগুলো হচ্ছে সব অলিগোহাইড্রোমিয়াসের কজ। এবার স্পন্টেনিয়াস রাপচার, কারো ফ্রম হয়ে গেল, তাহলে পানি চলে বের হয়ে গেল, সে কারণে তার অলিগো। অথবা ইন্ট্রাইটেন কোনো ইনফেকশনের কারণে হতে পারে। ইনফেকশন কিন্তু কমন, বোধ অলিতেও হতে পারে অলিগিতেও হতে পারে। এবং কিছু ড্রাগসের নাম আপনাকে মাথায় রাখতে হবে, যেমন প্রোস্টাগ্ল্যান্ডিন ইনহিবিটর। দেখেন একটু আগে মনে আছে আমরা সাপোর্টিভ ট্রিটমেন্ট হিসাবে পলিহাইড্রোমিয়াস একটা ড্রাগ দিয়েছিলাম, বলেন তো একজন আপু আনমিউট হয়ে, কোন ড্রাগটা দিয়েছিলাম? ইন্ডোমিথাসিন। হ্যাঁ, ইজন্ট ইট প্রোস্টাগ্ল্যান্ডিন ইনহিবিটর?
ইন্ডোমিথাসিন কি প্রোস্টাগ্ল্যান্ডিন ইনহিবিটর না? হ্যাঁ হ্যাঁ, আমরা মনে আছে অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবোলাইটের পাথওয়ে যখন পড়ি সাইক্লোক্সিনেস আর লাইপোক্সিনেস পাথওয়ে, সাইক্লোক্সিনেস থেকে প্রোস্টাগ্ল্যান্ডিন পাই, মনে আছে? এবং এখানকার ইনহিবিট করে কি এনএসাইড গুলা। তাহলে এই যে প্রোস্টাগ্ল্যান্ডিন ইনহিবিটর ইন্ডোমিথাসিন দিলে আমার অলিগোহাইড্রোমিয়াস হয়। সে কারণেই যারা পলি তাদেরকে আমরা ট্রিটমেন্ট করতে পারি কি দিয়ে? ইন্ডোমিথাসিন দিয়ে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন কোন কোন ড্রাগ অলিগো করতে পারে, প্রোস্টাগ্ল্যান্ডিন ইনহিবিটর, এসি ইনহিবিটর, এগুলা। এবার আসেন নেক্সট, পোস্ট ম্যাচুরিটির কারণে অলিগো হতে পারে, আইইউজিআর এর কারণে হতে পারে। প্লাসেন্টাল কন্ডিশনের নাম কি? অ্যামনিয়ন নোডোসাম, অ্যামনিয়ন নোডোসাম। আচ্ছা, ওইখানে কি ছিল প্লাসেন্টাল কন্ডিশনের নাম? কোরিওঅ্যানজিওমা অফ দ্য প্লাসেন্টা, কোরিওঅ্যানজিওমা অফ দ্য প্লাসেন্টা পলিতে। আর অলিগোতে কি আছে? অ্যামনিয়ন নোডোসাম। এবার আসেন ম্যাটারনাল কন্ডিশন। ম্যাটারনাল কন্ডিশনের মধ্যে মেইনলি এখানে হাইপারটেনসিভ ডিসঅর্ডার গুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, অলিগোর জন্য রেসপন্সিবল। তাছাড়াও ইন্ট্রোপ্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি, ডিহাইড্রেশন অথবা অ্যান্টি ফসফোলিপিড সিনড্রোম, এই সবগুলাই কিন্তু ইম্পর্টেন্ট। মাথায় রাখবেন হাইপারটেনসিভ ডিসঅর্ডার মানে যেই সকল কন্ডিশনে মায়ের ভেজোকনস্ট্রিকটিভ ক্যাপাসিটি বেড়ে যায়, ঠিক আছে? ভেজোকনস্ট্রিকটিভ যে সাবস্টেন্স গুলো বডিতে বেড়ে যাবে, লাইক হাইপারটেনসিভ ডিসঅর্ডার, লাইক অ্যান্টি ফসফোলিপিড সিনড্রোম, সেই সকল কন্ডিশনে আমার অলিগোহাইড্রোমিয়াস হতে পারে। ওকে, আচ্ছা এবার আসেন ডায়াগনোসিস। ডায়াগনোসিস মানে কি? সাইন সিম্পটম। জি, পলিহাইড্রোমিয়াসের আমরা সায়েন্সের মধ্যে পড়ছিলাম না যে প্রিএক্লাম্পসিয়া অ্যাসোসিয়েটেড থাকতে পারে। হ্যাঁ, থাকতে পারে। যদি কজের মধ্যে আসে পলিহাইড্রোমিয়াস তাহলে তো এটাকে আমরা দিব না, দিব না। আমরা কজের মধ্যে ম্যাটারনাল, মেনলি ডায়াবেটিস আর কার্ডিয়াক এন্ড রেনাল দিব, ঠিক আছে? কার্ডিয়াক এন্ড রেনাল দিব, কারণ এই সকল কার্ডিয়াক আর রেনাল ডিজিজে কি হয়? ইডিমা হয়। ইডিমা থেকে আমার পলিহাইড্রোমিয়াস হতে পারে। আর ডায়াবেটিসটা দিব কেন? ডায়াবেটিসে কি হতে পারে? আমার আনকন্ট্রোল ডায়াবেটিসে আমার হাইড্রোমিয়াস করতে পারে, এই কারণে আমরা দিব, ঠিক আছে? কিন্তু ওই যে বাচ্চার মায়ের মানে কি হয়, মায়ের ব্লাড সুগার বেশি হলে বাচ্চার শরীরে সেই ব্লাড সুগার বেশি যাচ্ছে, আলটিমেটলি বাচ্চার ডায়াবেটিস বেড়ে যাচ্ছে। ডায়াবেটিস বেড়ে কি হবে? বাচ্চার ইউরিনেশন বেশি হবে, হাইড্রোমিয়াস হবে। কিন্তু আপনার ইয়ার মধ্যে একটা পয়েন্ট দেওয়া আছে, এভিডেন্স অফ প্রি এক্লাম্পসিয়া, এটা খুবই লেস ইম্পর্টেন্ট, ঠিক আছে? মে বি প্রেজেন্ট, দেখেন এখানে লিখিয়ে দিছে সায়েন্সের মধ্যে মে বি প্রেজেন্ট। তো যেগুলো খুবই রেয়ার এগুলো লেখার দরকার নাই। মেইনলি সাইনের মধ্যে আপনি বলবেন আপনি মাকে কি পাবেন? মায়ের ডিস্ট্রেস হচ্ছে ডিসনিক স্টেটে পাবেন। আচ্ছা, আর অলিগোর মধ্যে আপনার মেন ম্যাটারনাল কজ হচ্ছে কি? হাইপারটেনসিভ, অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম, ডিহাইড্রেশন, আপনার ইন্ট্রোপ্লাস্টাল ইনসাফিসিয়েন্সি, এই চারটাই হচ্ছে আপনার মেন কজ, ঠিক আছে? যেখানে আপনার সাপ্লাই কম, মায়ের শরীরের সাপ্লাই কম। হাইপারটেনশন মানে মায়ের শরীরের সাপ্লাই কম। অ্যান্টিফসফোলিপিড সিনড্রোমে একই অনেকগুলো আপনার কি থাকছে? মেডিয়েটার্স আসছে, অনেকগুলো আপনার অ্যান্টিবডি আসতেছে, যেগুলো হচ্ছে ভেজোকনস্ট্রিকটিভ একটা পরিবেশ তৈরি করে, আপনার প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি করে, আপনার প্লাসেন্টাল যে আপনার যে ইনভেশন গুলো হয় ফার্স্ট ট্রাইমিস্টার সেকেন্ড ট্রাইমিস্টার, সেগুলো ঠিক মতন হইতে দিচ্ছে না। আলটিমেটলি আপনার প্লাসেন্টেশন ঠিক মতন হচ্ছে না, অ্যাবনর্মাল প্লাসেন্টেশনের কারণে আপনার ইন্ট্রোপ্লাস্টাল ইনসাফিসিয়েন্সি হচ্ছে, যেটা কি করবে? আপনার আলটিমেটলি অলিগোহাইড্রোমিয়াস করবে। আচ্ছা, এবার আসেন ম্যাটারনাল কন্ডিশন গেল, ডায়াগনোসিস কিভাবে করবেন? তাহলে ডায়াগনোসিস হচ্ছে জাস্ট পলির উল্টা। আপনি কি করবেন? এক্সামিনেশন করবেন। এক্সামিনেশনে অ্যাবডোমিনালে কি পাবেন? এখানে সিম্পাইশোফন্ডাল হাইট পাবেন লেস দেন দ্য জেস্টেশনাল এজ। পলিতে পেয়েছিলাম বেশি, এখানে পাবেন লেস। এখানে টু মেনি ফিটাল পার্টস পাবেন আপনি, ওইখানে আমি ফিটাল পার্টস ঠিক মতো লোকেট করতে পারছিলাম না। আর এখানে আপনি কি পাবেন? অনেক বেশি বেশি ফিটাল পার্টস পাবেন, ফুল অফ ফিটাস, মনে হবে ফুল অফ ফিটাস। তারপর কি? লেস ফিটাল মুভমেন্ট, পানি না থাকার কারণে বাচ্চা একদম আটিশিটি হয়ে আছে, বাচ্চার নাড়াচাড়া কম পাবেন, ঠিক আছে? পাশাপাশি আপনি ম্যাল প্রেজেন্টেশন কিন্তু দুইটার জন্যই কমন, অলিগোতেও ম্যাল হতে পারে, পলিতেও ম্যাল প্রেজেন্টেশন হতে পারে। এগুলো গেল হচ্ছে কি আপনার সাইন সিম্পটম। এবার আসেন সোনোগ্রাফি, ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন আমি নাম্বার 1 কি করব? যেহেতু আপনার আমার কন্ডিশনটাই অলিগো অথবা পলি, নাম্বার 1 আমি করব আল্ট্রাসোনোগ্রাফ, তারপর আমি যাব ব্লাডে। আচ্ছা, আল্ট্রাসোনোগ্রামে আমি কি পাবো এখানে? যেটা আমি অলরেডি বললাম, অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ অলিগোহাইড্রোমিয়াস, এএফআই পাবো লেস দেন 5 সেন্টিমিটার, এমভিপি পাবো লেস দেন 2 সেন্টিমিটার। ওকে, তারপর দেখেন কি আসে, এখানে কিন্তু ব্লাডের আর কোনো ইনভেস্টিগেশন আমরা করছি না, এখানে শুধু সোনোগ্রাফিটা দাগায় রাখেন। নেক্সটে আসেন কমপ্লিকেশনে। কমপ্লিকেশনটা কিন্তু ইম্পর্টেন্ট, আপনার যে অলিগোহাইড্রোমিয়াসের কমপ্লিকেশন, এটা কিন্তু একবার আপনাদের এসিকিউতে আসছিল। এসিকিউ এর জন্য কিন্তু আপনার কমপ্লিকেশন, এটিওলজি, এগুলা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর ম্যানেজমেন্ট এগুলা বেশি ইম্পর্টেন্ট। তাহলে আসেন কমপ্লিকেশন কি? অ্যাবর্শন হয়ে যেতে পারে, বাচ্চার ডিফর্মিটি হতে পারে ডিউ টু ইন্ট্রাএমনিওটিক অ্যাডহেশন অর ডিউ টু কম্প্রেশন। তাহলে এটা আসলে সরি, তাহলে কি হতে পারে? আপনার বাচ্চার কিছু ডিফর্মিটি তৈরি হতে পারে, যেহেতু আপনার পানি নাই, আপনার অ্যামনিওটিক মেমব্রেন গুলোর অ্যাডিশন হয়ে যেতে পারে। ইন্ট্রাঅ্যামনিওটিক অ্যাডিশনের কারণে বাচ্চার কিছু ডিফর্মিটি ডেভেলপ করতে পারে, যেমন সেগুলা কি? অল্টারেশন ইন দ্য শেপ অফ স্কাল, রাই নেক, ক্লাব ফুট, অ্যাম্পুটেশন অফ দ্য লিম্ব পর্যন্ত হয়ে যেতে পারে এই কম্প্রেশনের কারণে, অ্যাডিশনের কারণে বিটুইন দ্য ইন্ট্রাঅ্যামনিওটিক মেমব্রেনস, ঠিক আছে? আচ্ছা, পাশাপাশি বাচ্চার লাংয়ের হাইপোপ্লাসিয়া হতে পারে, কট কম্প্রেশন হতে পারে,
এবং ফিটাল মর্টালিটি রেট বেড়ে যাচ্ছে। এবার আসেন ম্যাটারনাল। ম্যাটারনাল কি কি কমপ্লিকেশন হতে পারে? প্রলং লেবার, পানি নাই সে কারণে আপনার লেবারটা কেমন থাকবে, ইউট্রাসটা ইনার্শিয়া ডেভেলপ করবে এবং প্রলং লেবার হবে এবং আপনার অপারেটিভ ইন্টারফারেন্সের জন্য বাড়বে এবং ম্যালপ্রেজেন্টেশনের কারণে ম্যালপ্রেজেন্ট থাকতে পারে, যে কারণে আপনার কি করতে হবে, অপারেটিভ ইন্টারফারেন্স বাড়তে পারবে, আপনার সিজারিয়ান সেকশন লাগতে পারে। এবার চলে আসেন আমরা ম্যানেজমেন্টে চলে যাব। ম্যানেজমেন্টে দেখেন এগেইন সেম, দেখেন আমি কিন্তু এখানে জেনারেল ম্যানেজমেন্ট লিখি নাই, বিকজ জেনারেল ম্যানেজমেন্ট কিন্তু আমি পলিহাইড্রোমিয়াসে দেখিয়ে দিয়েছি একবার। সবগুলোর প্রথমে আপনারা জেনারেল ম্যানেজমেন্ট লিখেন। মাথায় রাখবেন যদি ম্যানেজমেন্টে আপনার 2 থাকে বা 2.5 থাকে, 0.5 থাকবে আপনার এই জেনারেল ম্যানেজমেন্টে, কিছু না পারলে জেনারেল ম্যানেজমেন্ট। যেমন আমার পরীক্ষার সময় একটা কোয়েশ্চেন আসছিল গাইনিতে, সেখানে আমি এক্সাক্ট ম্যানেজমেন্টটা মানে গাইনি তো আমরা একটু কম পারি অবসের তুলনায়, তাহলে দেখা আমি আমার মনে আসতেছিল না, পরে আমি কি করলাম এক দাদা জেনারেল ম্যানেজমেন্ট লিখে দিয়ে আসছি। ঠিক আছে, তাহলে আপনারা এগুলো করবেন, জেনারেল ম্যানেজমেন্টটা প্রথমে লিখবেন, তারপরে স্পেসিফিক ম্যানেজমেন্টে চলে যাবেন। তাহলে দেখেন জেনারেল ম্যানেজমেন্টের মধ্যে আপনারা সাপোর্টিভ লিখবেন, বেড রেস্ট ইন লেফট ল্যাটারাল পজিশন থাকবে। একটু দেখি প্লিজ। আগের স্লাইডে কিছুই নাই, আমি অলিগোহাইড্রোমিয়াসে কি কি পড়তে হবে সেটা দেখালাম। আর এটা হচ্ছে কি আপনার ম্যানেজমেন্ট অফ অলিগোহাইড্রোমিয়াস। আর একটু আগে আমি যেটা দেখাচ্ছিলাম ওটা তো পলির সময় দেখাইছি, এই যে পলিহাইড্রোমিয়াসের সময় জেনারেল ম্যানেজমেন্ট দেখালাম না? জি জি এটা। আচ্ছা, আর পলিহাইড্রোমিয়াসের স্পেসিফিক ম্যানেজমেন্ট তো আমি বললাম 2টা স্লাইড, একটা আনকমপ্লিকেটেড কেসে আর একটা এই যে কমপ্লিকেটেড কেসে। এগুলোর স্ক্রিনশট নিয়েছেন তো আপনারা? ঠিক আছে, এবার আমি অলিগো পড়াচ্ছিলাম। হ্যাঁ, তাহলে অলিগোর মধ্যে আমি জেনারেল ম্যানেজমেন্ট প্রথমে 3-4টা লাইন লিখবেন, অ্যাসিওরেন্স, তারপর হচ্ছে গিয়ে বেড রেস্ট, এগুলো সব লিখবেন। তারপরে হচ্ছে গিয়ে আপনার প্রপার ডায়েট দিবেন, প্রপার হাইড্রেশন দিবেন, এই সব কথাবার্তা লিখে দিবেন। এবার আসেন সাপোর্টিভ। সাপোর্টিভের মধ্যে কি লিখবেন? আমি বেড রেস্ট দিব ইন লেফট ল্যাটারাল পজিশন। স্পেসিফিকে চলে যাবেন। স্পেসিফিকের মধ্যে দেখেন এখানেও আমি 2 ভাগে ভাগ করব। ঠিক আছে, এখানেও আমি 2 ভাগে ভাগ করব কি, উইথ কনজেনিটাল ফিটাল ম্যালফরমেশন আর আইসোলেটেড অলিহাইড্রোমিয়াস ইন থার্ড ট্রাইমেস্টার উইথ এ নরমাল ফিটাস। তাহলে যদি আমার উইথ কনজেনিটাল ফিটাল ম্যালফরমেশন থাকে জাস্ট লাইক পলিহাইড্রোমিয়াস, আমি কি করব, রেফারাল টু ফিটো ম্যাটারনাল মেডিসিন ইউনিট। এন্ড তারপরে আমি কি করব, টার্মিনেশন করব ইরেসপেক্টিভ অফ জেস্টেশনাল এজ। ওকে গেল। আর যদি আমার কোনো কনজেনিটাল অ্যাবনর্মালিটি ছাড়া শুধুমাত্র অলিগোহাইড্রোমিয়াস আসছে থার্ড ট্রাইমেস্টারে একটা নরমাল ফিটাস নিয়ে, তাহলে আমার প্রথমেই হবে কনজারভেটিভ ম্যানেজমেন্ট, তারপর ওরাল অ্যাডমিনিস্ট্রেশন অফ ওয়াটার। মাকে আমি কি করতে পারি, আমি যদি হসপিটালে ভর্তি করি তাকে আমি ফ্লুইড দিতে পারি, অথবা মাকে বেশি বেশি করে পানি খেতে বলবো। ঠিক আছে, আমরা হসপিটালে কি করি, প্রেক কেয়ার স্যাশে দিয়ে দিই, তাই না? 1 গ্লাস পানিতে প্রেক কেয়ার স্যাশে খাবেন, তারপরে হচ্ছে গিয়ে বেশি বেশি পানি খাবেন, বেড রেস্টে থাকবেন, এগুলোই তো বলে দিই। আচ্ছা, তারপর আমরা কি করি, অ্যামনিও ইনফিউশন করতে পারি, অ্যামনিও ইনফিউশন করতে পারি। তাহলে এবার দত্ততে চলে আসেন, দেখেন এই কথাগুলাই লেখা আছে আপনার 206 নাম্বার পেজে। 206 নাম্বার পেজে এখানে একটু একদম প্যারা আকারে লেখা, আপনারা পরীক্ষার সময় অল টাইম পয়েন্ট আকারে দেখবেন, বিকজ ম্যাডামদের এত টাইম নাই প্যারা ধরে ধরে রিডিং পড়ার। ঠিক আছে, আপনি জাস্ট যদি পয়েন্টে যেভাবে করে বুলেট করে লেখেন আপনার এভাবে করে নাম্বার আসবে, আপনি চিন্তাও করতে পারবেন, আপনি লিখবেনও কম নাম্বারও বেশি পাবেন। ঠিক আছে, তাহলে এই যে দেখেন এখানে একদম প্যারা করে এই কথাগুলোই লেখা, আমি আপনাকে জাস্ট একটু নোট ডাউন করে দিলাম। আর এই যে অ্যামনিও ইনফিউশন বলেছি, দেখেন এটা এই পাশের প্যারাতে আসলে আপনি ডান পাশের প্যারাতে দেখেন লেখা আছে অ্যামনিও ইনফিউশন, জাস্ট থার্ড লাইনে দেখেন, পেয়েছেন আপুরা? থার্ড লাইনে অ্যামনিও ইনফিউশন। হ্যাঁ না বলেন আপুরা, আমি তো বুঝতে পারি না পেয়েছেন কিনা। আপু পেয়েছে। হ্যাঁ, তাহলে দেখেন এখানে কি লিখেছে, অ্যামনিও ইনফিউশন ইন লেবার ডিক্রিজড the variable deceleration। তাহলে আমরা সিটিজি তে ডেসিলারেশন পড়েছি না? ভ্যারিয়েবল ডেসিলারেশন কি ভালো নাকি খারাপ বলেন? ভালো না খারাপ? ডেসিলারেশন খারাপ। হ্যাঁ, ডেসিলারেশন 3 টাইপস, আর্লি, লেট এন্ড ভ্যারিয়েবল। আর্লিটা আমরা বলি ঠিক আছে থাকলেও খারাপ না, লেট আর ভ্যারিয়েবল খারাপ। তাহলে দেখেন এই অ্যামনিও ইনফিউশন দেওয়ার ফলে আমার কি হতে পারে, ভ্যারিয়েবল ডিসিলারেশন কমে যেতে পারে, তাহলে এটা একটা ভালো দিক। তারপরে দেখেন রুটিন প্রোফাইলেটিক অ্যামনিও ইনফিউশন ইন কেস উইথ মিউকোনিয়াম স্টেন্ট অ্যামনিওটিক ফ্লুইড ইজ নট রিকমেন্ডেড। এটা নট রিকমেন্ডেড, কিন্তু তারপরের লাইনে দেখেন in labor cord compression is common, amnio infusion for meconium lycor is found to improve neonatal outcome। যদিও মানে মিউকোনিয়াম স্টেন থাকলে আমরা রিকমেন্ড করি না, তারপরও ওরা বলছে যে যদি আমরা করে থাকি লেবারের সময় আমার কি হতে পারে, আউটকামটা নিওনাটাল আউটকামটা ইমপ্রুভ করতে পারে। জাস্ট এতটুকু 2-3টা লাইন একটু পড়ে রাখবেন এসবি এর জন্য, কারণ বলা তো যায় না এসবি কোত্থেকে আসবে। ঠিক আছে, যেহেতু এখন আমরা মিড টার্মের ক্যান্ডিডেট, আমাদের একটু ডিপ থেকে পড়তে হবে, এত সুপারফিশিয়াল পড়লে হবে না।
নেক্সট আমরা আমাদের চলে যাব নেক্সট টপিক অপারেটিভ গাইনোকোলজিতে চলে যাব। অপারেটিভ গাইনোকোলজি, সরি, সবাই ওপেন করেন পেজ নাম্বার 523, পেজ নাম্বার 523। আচ্ছা, 523 তে এই চ্যাপ্টারটা স্টার্ট হয়েছে, আপনারা 525 এ চলে যান। না, 23 তেই, না 23 তে দাগানোর মতন কিছু নাই, 25 এ চলে যান, পেজ নাম্বার 525। সবাই আমরা ওপেন করেছি পেজ নাম্বার 525। আপুরা, জি আপু। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন এখানে আমরা প্রথমেই পড়বো কি কি টপিক পড়বো এই চ্যাপ্টার থেকে, আমি কিন্তু লিখে দিয়েছি। আমরা অবস তত্ত্ব থেকে যে অপারেটিভ গাইনোকোলজি, এখান থেকে পড়বো dilatation and evacuation, episiotomy, forceps, vento, cesarean delivery, destructive operations. ওকে, আচ্ছা তাহলে প্রথমে dilatation and evacuation। dilatation and evacuation থেকে দেখেন প্রথমে আপনাদের পেজ নাম্বার 525 এ কমপ্লিকেশনস আছে, এটা আপনারা both SAQ and SB এর জন্য পড়বেন। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ওকে, SAQ and SB, এখান থেকে আমি SB ও দেখাই দিব, আজকে কিছু SB দেখা দিব আপনাদেরকে, এটা পড়বেন। তাহলে দেখেন কমপ্লিকেশনের মধ্যে উই অল নো ইমিডিয়েট কিছু কমপ্লিকেশন হতে পারে, আফটার ডাইলেটেশন এন্ড ইভাকুয়েশন, এন্ড লেট কিছু কমপ্লিকেশন হতে পারে। ইমিডিয়েট কমপ্লিকেশনের মধ্যে কি কি আছে দেখেন, হেমোরেজ বেশি হতে পারে, আপনার ইনজুরি হয়ে যেতে পারে, আলটিমেটলি পেশেন্ট হচ্ছে কি ইনজুরি হতে পারে, সার্ভাইকাল ল্যাসারেশন হয়ে যাবে, ইউটেরাইন পারফোরেশন হয়ে যেতে পারে, সেখান থেকে পেশেন্ট শকে চলে যেতে পারে, তারপর সেপসিস হয়ে যেতে পারে, হেমাটোমেট্রা হতে পারে। ঠিক আছে, তাহলে এগুলো গেল ইমিডিয়েট। আর লেট কি, লেট হচ্ছে কি এই সকল কারণে ইউট্রাসে কি হয়েছে, আপনি ডিএনসি করে আসছেন, আলটিমেটলি অ্যাডেশন হয়ে গেছে, তাহলে কি ইউট্রাল সাইনিকি ডেভেলপ করেছে, সেটার কারণে ইনফার্টিলিটি হয়েছে পেশেন্টের, অথবা আপনার পেলভিক কোনো ইনফ্লামেশন তৈরি হলো, পিআইডি হলো আফটার ডিএনসি। ঠিক আছে, এই সকল এগুলো হচ্ছে কি আপনার ডিএনসি করার কমপ্লিকেশনস। তাছাড়াও দেখা যেতে পারে একটোপিক প্রেগন্যান্সিও হতে পারে ফলোইং ডিএনসি। ওকে, এবার আসেন নেক্সট আমরা পড়বো ডিএনসি থেকে ম্যানেজমেন্ট প্রোটোকল। ম্যানেজমেন্ট প্রোটোকল, ম্যানেজমেন্ট প্রোটোকল ফর এসবি এন্ড এসিকিউ দুটার জন্য পড়তে হবে। তাহলে দেখেন ম্যানেজমেন্টের মধ্যে আমরা দুই ভাবে পড়বো। প্রথমে দেখেন পারফোরেশন মেড বাই স্মল ইনস্ট্রুমেন্ট, দুই ভাবে পারফোরেশন হতে পারে। একটা হচ্ছে কি পারফোরেশন মেড বাই স্মল ইনস্ট্রুমেন্ট, আমরা পেজ নাম্বার 525 এর একদম বটমে আছি, লেফট হ্যান্ড সাইড। যদি আমার পারফোরেশন ইজ মেড বাই স্মল ইনস্ট্রুমেন্ট লাইক সাউন্ড অথবা ডাইলেটর, তাহলে আমি শুধু কি করব, এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট, মানে আমি কোনো ইন্টারভেনশনে যাব না, আমি শুধু অবজার্ভ করব। বিকজ ছোটখাটো কোনো রেন্ট হলে সেই রেন্টটা কিন্তু অটোমেটিক্যালি কি হতে পারে, হেমোস্ট্যাসিস হয়ে বন্ধ হয়ে যেতে পারে। ওকে, সো আমি শুধু অবজার্ভ করব এন্ড আই উইল জাস্ট গিভ অ্যান প্রোফাইলেক্টিক অ্যান্টিবায়োটিক। ওকে, আচ্ছা এবার আসেন পারফোরেশন কজড বাই বিগার সাইজ ডাইলেটর অর ওভাম ফোরসেপ অথবা রিং ফোরসেপ অথবা সাকশন ক্যানুলা, কোনো বড় ইনস্ট্রুমেন্ট দিয়ে হলো এবার। ঠিক আছে, ডাইলেটরটা বড়, ডাইলেটর আমরা জানি ডাইলেটর সাইজ থাকে, যদি ছোট ডাইলেটর দিয়ে হয় দরকার নাই কিছু করার। ঠিক আছে, অথবা সাউন্ড আমরা জানি ইউটেরাইন সাউন্ড একদম চিকুন হয়, তাই না? কিন্তু যদি মোটা ডাইলেটর দিয়ে হয়ে থাকে, ওভাম ফোরসেপ, রিং ফোরসেপ, ক্যানুলা, সাকশন ক্যানুলা এগুলো দিয়ে হয়ে থাকে, তাহলে কি করতে হবে, আমার ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি করতে হবে টু অ্যাসেস দ্য সাইজ এন্ড সাইট অফ পারফোরেশন। তাহলে আমি ল্যাপারোস্কোপি করতে পারি, করে আমি দেখব যে পারফোরেশনের সাইজ এবং সাইজটা কেমন, তারপর আমি কি করব, সেটা রিপেয়ার করব। অথবা যদি আমি ল্যাপারোস্কোপি না করতে পারি, আমি ল্যাপারোটমিও করতে পারি। ওকে, আর যদি আমার ল্যাটারাল সার্ভাইকাল টিয়ার হয় উইথ ব্রড লিগামেন্ট হেমাটোমা, অথবা ইউট্রাইন আর্টারি ল্যাসারেশন হয়ে গেছে, এত মেজর ইনজুরি হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আমাকে কি করতে হবে, ল্যাপারোটমি করতে হবে ফলোড বাই রিপেয়ার, অথবা আমার হিস্টেক্টমিও লাগতে পারে। তাহলে আমরা একটু তিন ভাগে পড়বো, ছোট পারফোরেশন, বড় পারফোরেশন হলে আমি দুইটাই করতে পারি, ল্যাপারোস্কোপি অথবা ল্যাপারোটমি, আমার সিচুয়েশনকে ট্যাকেল দেওয়ার জন্য যেটা দরকার সেটাই করব। ঠিক আছে, এবং সেই সব মাথায় রাখতে হবে যে আমার যদি আমি পারফোরেশন করে আসি, আমাকে ডেফিনেটলি আই হ্যাভ টু সি দ্য ওমেন্টাম এন্ড দ্য ইন্টেস্টাইন, বিকজ আমি ইউট্রাসকে পারফোরেট করে গাট পারফোরেশন করে ফেলেছি কিনা, গাট ইনভলভমেন্ট হয়েছে কিনা, এটা কিন্তু ওয়ান অফ দ্য মেজর পয়েন্ট টু বি নোটেড। ওকে, তাহলে দেখেন এখানে কিন্তু লেখা আছে টু ইন্সপেক্ট দ্য ইন্টেস্টাইন এন্ড ওমেন্টাম ফর এভিডেন্স অফ ইনজুরি, এটা আমাকে দেখে আসতে হবে।
ল্যাপারোস্কোপি অথবা ল্যাপারোটমির সেটিং এ। আর 3 নাম্বার হচ্ছে কি আমি যদি অনেক বড় একটা ইনজুরি করে আসলাম, ঠিক আছে, আমি ব্রড লিগামেন্টের হেমাটোমা হয়ে গেছে, ল্যাটারাল সার্ভাইকাল টিয়ার, আমরা জানি সার্ভিক্সের পাশে কি থাকে, একদম ইউট্রাল আর্টারি থাকে, এই ল্যাটারাল সার্ভাইকাল টিয়ার হয়ে কি হয়েছে, ব্রড লিগামেন্ট ইনভলভ হয়ে ওখানে হেমাটোমা হয়ে গেছে, ঠিক আছে। তাহলে সেই সকল ক্ষেত্রে আমাকে অবশ্যই পেট কেটে সেই হেমাটোমা ম্যানেজ করতে হবে এবং রিপেয়ার করে দিয়ে আসতে হবে সবকিছু, অথবা আমি হিস্টেরেক্টমি করে আসতে হবে যদি ইরিপেয়ারেবল হয়। ওকে, তাহলে গেল। এবার আসেন পারফোরেশন প্রায়র টু কমপ্লিট ইভাকুয়েশন। পেজ নাম্বার 5 to 5 এ দেখেন, যেখানে আমি ম্যানেজমেন্ট প্রোটোকল পড়লাম, ঠিক তারপরে রেড কালার দিয়ে লেখা আছে পারফোরেশন প্রায়র টু কমপ্লিট ইভাকুয়েশন। তাহলে আমাকে কি করতে হবে? যদি পারফোরেশন করে মানে হয়ে যায় তাহলে কি করতে হবে? টু স্টপ ইভাকুয়েশন, আমাকে ইভাকুয়েশন বন্ধ করে দিতে হবে। আচ্ছা, ল্যাপারোস্কোপি আমরা কখন করি বলেন তো? যে যদি আমার একটা মিডিয়াম সাইজ পারফোরেশন হয়, আমি বললাম যে একটা বড় ইনস্ট্রুমেন্ট দিয়ে ল্যাপারোস্কোপিও করতে পারি, ল্যাপারোটমিও করতে পারি। ল্যাপারোস্কোপি করব যখন আমার পেশেন্ট হেমোডাইনামিক্যালি স্টেবল থাকে, আর ল্যাপারোটমি কখন করি? যখন পেশেন্ট আনস্টেবল থাকে, ঠিক আছে, তখন ল্যাপারোপেট কেটে ফেলবো একদম। আচ্ছা, যদি আমার কোনো কারণে ইভাকুয়েশন কমপ্লিট হয় নাই, কিন্তু আপনি বুঝতেছেন দ্যাট ঘটনা খারাপ, পারফোরেশন হয়ে গেছে, আপনাকে কি করতে হবে? ওই মুহূর্তে ইউ হ্যাভ টু স্টপ দ্য ইভাকুয়েশন। তারপরে কি করতে হবে? যদি আপনি ল্যাপারোটমি ডিসাইড করে ফেলেন তাহলে দুইটা কাজ আপনাকে কি করতে হবে? আপনি ইভাকুয়েশনটা কমপ্লিট করবেন আইদার থ্রু দ্য রেট অর অ্যান্টেরিয়র হিস্টেরেক্টমি, অথবা আপনি হিস্টেরেক্টমি করে ফেলতে পারেন যদি ফ্যামিলি কমপ্লিট থাকে। তাহলে কি বললাম? যদি কোনো কারণে আপনার কমপ্লিট ইভাকুয়েশন হয়ে যাওয়ার কারণে পারফোরেশন হয়ে যায়, ইভাকুয়েশন হওয়ার আগে পারফোরেশন হয়ে গেছে, নাম্বার 1 কাজ আপনাকে সেই মুহূর্তেই ইভাকুয়েশন স্টপ করতে হবে। নাম্বার 2 কাজ, এখন তো আপনাকে কি করতে হবে? ল্যাপারোটমি করে সেটা রিপেয়ার করতে হবে। তাহলে আপনি ল্যাপারোটমি করলেন, পেট কাটলেন, পেট কেটে ওই যে রেঞ্জটা করছেন, আপনি যে ফুটাটা আপনি করছেন, ওই ফুটা দিয়ে আপনি আইদার প্রোডাক্টগুলো বের করে ফেলবেন, অথবা আপনি অ্যান্টেরিয়র ওয়ালে একটা ইনসিশন দিবেন, যেটাকে আমরা বলি হিস্টেরোটমি। ওকে, হিস্টেরোটমি করে আপনি ইভাকুয়েট করে সেটা রিপেয়ার করে দিয়ে চলে আসবেন। আর যদি পেশেন্টের ফ্যামিলি কমপ্লিট থাকে তাহলে তো কথাই নাই, হিস্টেরেক্টমি করে দিয়ে চলে আসবেন। আচ্ছা, গেল। তাহলে আমাদের ডিএনসি থেকে এতটুকু পড়লেই হবে। ডিএনসি মানে ডাইলেটেশন এন্ড ইভাকুয়েশন, ডি এন্ড ই আমরা বলে থাকি। আচ্ছা, এবার নেক্সট টপিক হচ্ছে আমাদের ইপিশোটমি। ফর ইপিশোটমি আপনারা পেজ নাম্বার 527 এ চলে যান। পেজ নাম্বার 527 এ চলে যান ফর ইপিশোটমি। আচ্ছা, দেখেন, সো উই অল নো ইপিশোটমি কি জিনিস। আমরা 2 বছর ধরে ট্রেনিং করছি, আরো বেশি অনেকের আছে যারা আমরা গভর্নমেন্টে থাকি, তাদের দেখা যায় পোস্টিং প্রবলেমের কারণে দেখা যায় ট্রেনিং অনেক দিন করে ফেলেছেন, তারা আপনারা অনেক এক্সপিরিয়েন্স। তাহলে এখান থেকে আসলে আমার বলার কিছুই নাই, একটু আপনারা দাগিয়ে নেন। এটা একটা সার্জিক্যালি প্ল্যান্ড ইনসিশন কোথায়? এট দ্য পেরিনিয়াম এন্ড পোস্টেরিয়র ভ্যাজিনাল ওয়াল। পোস্টেরিয়র ভ্যাজিনাল ওয়াল এবং পেরিনিয়ামে আমি একটা সার্জিক্যালি প্ল্যান্ড ইনসিশন দিচ্ছি, এবং কখন দিয়ে থাকি? ডিউরিং দ্য সেকেন্ড স্টেজ অফ লেবার। সেকেন্ড স্টেজ অফ লেবারে আমরা এটা দিয়ে থাকি। তাহলে আপনার এমসিকিউ আসতে পারে ফার্স্ট স্টেজ অফ লেবার, থার্ড স্টেজ অফ লেবার, আমরা সবাই জানি সেকেন্ড স্টেজ অফ লেবার। ওকে, এমসিকিউ না, সরি, এসবি। এবার অবজেক্টিভ কি কি কারণে আমরা ইস্টোমি দিই? টু এনলার্জ দ্য ভালভাল ইন্ট্রাইটাস, ভালভাল ইন্ট্রাইটাসটাকে এনলার্জ করার জন্য, ওভার স্ট্রেচিং টাকে প্রিভেন্ট করার জন্য, এবং আপনার স্ট্রেসটাকে টু রিডিউস দ্য স্ট্রেস এন্ড স্ট্রেন অন দ্য ফিটাল হেড, বাচ্চার হেডের উপরে যাতে স্ট্রেসটা কমে যায়। যখন আমরা রিজিড পেরিনিয়াম পাই সেই ক্ষেত্রে কি হতে পারে? বাচ্চার হেডের উপরে স্ট্রেস পড়তে পারে, সেই স্ট্রেসটা কমানোর জন্য। তাহলে একদিকে মায়ের ইন্ট্রাইটাসটাকে এনলার্জ করার জন্য, অন্যদিকে আমি বাচ্চার স্ট্রেস কমানোর জন্য আমি ইপিশোটমি দিচ্ছি। এবার আসেন টাইমিং অফ ইপিশোটমি। একদম দেখেন লেফট হ্যান্ড সাইডের লাস্ট লাইন ব্লু করে দাগান, ব্লু কালি দিয়ে লেখা আছে। ব্লু কালার দিয়ে লেখা আছে, দেখেন, bulging thinned perineum during contraction just prior to crowning। এই টাইমটা একটু মানে কত সেন্টিমিটারটা, এটা একটু ইয়া করে রাখবেন, টাইমিংটা এবং সেন্টিমিটার, কত সেন্টিমিটার। তাহলে আমরা জাস্ট প্রায়র টু ক্রাউনিং কখন? যখন পেরিনিয়ামটা আপনার বাল্জ করবে। কখন? ডিউরিং কন্ট্রাকশন। আপনার ফিটাল হেড কত সেন্টিমিটার ভিজিবল হবে? 3 to 4 সেন্টিমিটার অফ দ্য ফিটাল হেড ইজ ভিজিবল। এটা হচ্ছে একটা আইডিয়াল টাইম। সো এখান থেকে এসবি আসতে পারে, দ্যাট আইডিয়াল টাইম কি, অথবা ইপিশোটমি থেকে যদি আপনার কোনো এসিকিউ আসে আপনার আসতে পারে ইপিশোটমি ডেফিনেশন কি, টাইমিং কি, ঠিক আছে, টাইপস অফ ইপিশোটমি আসতে পারে, কমপ্লিকেশন আসতে পারে। তাহলে টাইমিংটা তখন আপনাকে সুন্দর করে লিখতে হবে, দ্যাট বালজিং অফ দ্য পেরিনিয়াম কখন? ডিউরিং কন্ট্রাকশন জাস্ট প্রায়র টু ক্রাউনিং when the fetal head is visible 3 to 4 সেন্টিমিটার। ওকে, এটা হচ্ছে আইডিয়াল টাইম। আচ্ছা, এবং
যদি আপনি ফোরসেপস করেন, এটা এসবিআই এর জন্য দাগিয়ে রাখেন। এসবিআই তে ফোরসেপস ভেন্ডরস থেকে আসতে পারে, কারণ গত সেশনের আগের সেশনে কিন্তু এসিকিউ আসছে ফোরসেপস ভেন্ডরস থেকে, ঠিক আছে? তাহলে ফোরসেপস যদি আমি করে থাকি, তাহলে আমি কখন দিব, কখন ইপিস্টমি দিব? আফটার দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য ব্লেড। আমি কিন্তু ফোরসেপের ব্লেড ঢোকানোর আগে কখনোই ইপিস্টমি দিই না। আমি আগে ব্লেড গুলো অ্যাপ্লাই করব, লক করব, তারপরে আমি কিন্তু ইপিস্টমি দিব। ওকে, আফটার দ্য, এই আফটারের মধ্যে একটা গোল চিহ্ন দিয়ে তারা দেন ফর এসবিএ বা এসবিএ লিখে রাখেন। আচ্ছা, এবার আসলে অ্যাডভান্টেজ। সো অ্যাডভান্টেজ আমরা সবাই বুঝতে পারি। আমরা পেরিনিয়াল টিয়ারের জন্য ওয়েট করি না, তাই না? আমি যখনই একটা মাকে দেখি দ্যাট শি নিডস ইপিস্টমি, আমরা সাডেনলি ইপিস্টমিটা দিয়ে দিচ্ছি, তাই না? আমরা কিন্তু নট ওয়েটিং ফর দ্য পেরিনিয়াল টিয়ার। আচ্ছা, পেরিনিয়াল টিয়ারে বাচ্চা বের হোক, তা না। কেন? বিকজ আমি জানি দ্যাট পেরিনিয়াল টিয়ার রিপেয়ার করা থেকে ইপিস্টমি রিপেয়ার করা কি সিম্পল, ইজি এবং ক্লিন কাট। তাহলে এটা হচ্ছে কি এক নাম্বার অ্যাডভান্টেজ। এ ক্লিয়ার এন্ড কন্ট্রোলড ইনসিশন ইজ মেড টু রিপেয়ার এন্ড হিলিং বেটার হবে। আর দুই নাম্বার কি, আমরা সেকেন্ড স্টেজকে যদি কাট শর্ট করতে চাই, তাহলে আমরা কিন্তু এরকম অনেক ম্যাটারনাল কন্ডিশন আছে যে সকল ক্ষেত্রে আমরা সেকেন্ড স্টেজটাকে কাট শর্ট করতে চাই, লাইক হার্ট ডিজিজের মা, তারপর হচ্ছে কি আপনার প্রি এক্লাম্পসিয়ার মা, ঠিক আছে? সো এরকম কিন্তু কিছু হাই রিস্ক প্রেগন্যান্সি আছে যাদের ক্ষেত্রে কিন্তু আমরা সেকেন্ড স্টেজ অফ লেবারকে কাট শর্ট করতে চাই। তাহলে আমার অ্যাডভান্টেজ এই দুইটাই, একটা ক্লিন কাট, আমরা একটা উন্ড পাবো, সুন্দর একটা উন্ড হিলিং হবে, এন্ড দুই নাম্বার হচ্ছে কি আমার কি সেকেন্ড স্টেজকে শর্টেনিং করব। আর ফিটাল কি, ফিটাল অ্যাডভান্টেজটা কি? ম্যাটারনাল তো দুইটা গেল, ফিটাল হচ্ছে কি ফিটালের ইন্ট্রাক্রেনিয়াল ইনজুরিজটাকে প্রিভেন্ট করব, স্পেশালি ইন প্রিম্যাচিওর বেবিজ অর আফটার কামিং হেড অফ দ্য ব্রিচ। কাদের ক্ষেত্রে? প্রিম্যাচিওর বেবিদের হচ্ছে কি বাচ্চার প্রেসার, ফিটাল স্ট্রেসটা বেশি হতে পারে ডিউ টু প্রেসার প্রিম্যাচিওর বেবির ক্ষেত্রে, এবং আফটার কামিং হেড অফ দ্য ব্রিচের ক্ষেত্রে। এবার আসেন টাইপস। সো টাইপস চার প্রকার, আমরা সবাই জানি, মিডিও ল্যাটারাল, মিডিয়াল, ল্যাটারাল এন্ড জে শেপ। আমরা তাহলে কোনটা ফলো করি? আমরা ফলো করি মিডিও ল্যাটারাল। তাহলে মিডিও ল্যাটারালটা শুধু এক লাইনে আপনারা জানবেন, যেহেতু আমরা এটা ফলো করি। এটা কি? এটা একটা ইনসিশন মেড, এই যে দেখেন 60 ডিগ্রি অফ দ্য মিড লাইন, এই লাইনটা দাগায় রাখেন। কত ডিগ্রি? মিড লাইন থেকে 60 ডিগ্রি। ডাউনওয়ার্ডস এন্ড আউটওয়ার্ডস ফ্রম দ্য মিড পয়েন্ট কতটুকু? 60 ডিগ্রি অফ দ্য মিড লাইন অফ দ্য ফরচুটি, আইদার টু দ্য রাইট অর টু দ্য লেফট, আপনার ইচ্ছা। আচ্ছা, এবার আসেন নেক্সট, চলে যান পেজ নাম্বার 528 এ। 528 এখানে দেখেন, রাইট হ্যান্ড সাইড কলমে একদম মিডল দিকে দ্য রিপেয়ার টু বি ডান ইন দ্য ফলোইং অর্ডার। পেয়েছেন আপুরা? এটা রিপেয়ার রেড কালার দিয়ে লেখা, দ্য রিপেয়ার টু বি ডান ইন দ্য ফলোইং অর্ডার। আপুরা পেয়েছেন? একটু হ্যাঁ বলেন। জি আপু। এখানে দেখেন তিনটা স্টেপে লেখা আছে। তাহলে আমরা প্রথমে কি রিপেয়ার করি? ভেজানাল মিউকোসা এন্ড সাবমিউকোসাল টিস্যু, দেন পেরিনিয়াল মাসলস, দেন স্কিন এন্ড সাবকিউটাস টিস্যু। ওকে, এবার চলে আসেন কমপ্লিকেশন। নেক্সট পেজে চলে যান 529, কমপ্লিকেশনস অফ ইপিস্টমি। তাহলে ইপিস্টমির কমপ্লিকেশন আমরা সবাই জানি, ইমিডিয়েট এন্ড রিমোট। ইমিডিয়েটের মধ্যে এক্সটেনশন হয়ে যেতে পারে ইনসিশনটার, তারপরে আপনার বালবাল হেমাটোমা হয়ে যেতে পারে, ইনফেকশন হতে পারে, উন্ড হিসেন্স হতে পারে। অনলি হেডলাইন জানেন, ইনফেকশন, এক্সটেনশন, valval hematoma, wound dehiscence, and remote কি? dyspareunia and chance of perineal laceration অথবা scar endometriosis ও হতে পারে। শেষ, আপনার ইপিস্টমি পড়া শেষ। নেক্সট আমাদের টপিক হচ্ছে ফোরসেপস এন্ড ভেন্টোস। আপু, জি আপু। ইপিস্টমির সময় আমরা হচ্ছে কোন নার্ভটাকে যে ইনফিল্ট্রেট করি? এটা কি হচ্ছে পিউটেন্ডাল নার্ভ? আপনি যদি ইপিস্টমি দেওয়ার আগে লোকাল দিতে চান, আমরা ইউজুয়ালি ক্লিনিক্যালি যে প্র্যাকটিস করি, আমরা কিন্তু ওইখানে পুডেন্ডাল নার্ভ ইনফিল্ট্রেশন করি না। আপনাদের যতটুকু মনে আছে, আপনারা একটু চিন্তা করে দেখেন, পুডেন্ডাল নার্ভ ইনফিল্ট্রেশন আমরা পার্ট 1 এ পড়েছিলাম, ঠিক আছে? ওই যে লেবারের সময় অ্যানালজেসিয়া এবং অ্যানেস্থেসিয়া যেখানে পড়েছি, সেখানে চ্যাপ্টার নাম্বার 34 এ। আচ্ছা, সেখানে আমরা কি পড়েছিলাম? পুডেন্ডাল নার্ভটা কোথায় থাকে বলেন তো? থাকে হচ্ছে ইসচিয়াল স্পাইনকে টার্ন করে, তারপরে কি হয়? এটা ইনলেটের ভিতরে ঢুকে। মনে আছে কোর্সটা পুডেন্টাল নার্ভের? ইসচিয়াল স্পাইনের উপর দিয়ে যে টার্ন করে ও ইনলেটের, পেলভিক ইনলেট মানে ইনলেটের ভিতরে ঢুকে, তখন আমাদের এই পুডেন্টাল নার্ভ ব্লক করার জন্য কি করা লাগে? পিভি করে ইসচিয়াল স্পাইনকে পালপেট করা লাগে, ওইখানে গিয়ে আমি ব্লক করে দিয়ে আসবো। তাহলে পুডেন্টাল নার্ভের যে সাপ্লাই গুলা, পুডেন্টাল নার্ভের সাপ্লাই কি কি বলেন তো? আমার যদি আমি বাজাই না না, মানে এরিয়া হচ্ছে এই যে ধরেন, যদি আমি এটা আমার পেরিনিয়াম ধরেন, হ্যাঁ মানে এটা ধরেন পেরিনিয়াম আমার বাজায় না, ঠিক আছে? একদম আউটলেটটা যদি আমি এটাকে চিন্তা করি, তাহলে উপরের অংশ আর নিচের অংশ সবকিছু কিন্তু ও একদম করে দিবে, ইনফিল্ট্রেট করে দিবে। যদি আপনি যেভাবে করে পিভি করে তারপরে ওই ইসচিয়াল স্পাইন গিয়ে পুডেন্টাল নার্ভকে ব্লক করে আসেন, ও হচ্ছে কি অ্যান্টিরিয়র হাফকে যারা সাপ্লাই দেয়, তারপরে পোস্টিরিয়র হাফকে যারা সাপ্লাই দেয়, নিচের অংশটুকু, ঠিক আছে, সবগুলোকে ব্লক করে দিবে। যেমন নিচের হাফটুকুকে সাপ্লাই দেয় কে? সাপ্লাই দেয় হচ্ছে কি ওই যে ল্যাটারাল কিডনেস নার্ভ অফ দ্য থাই,
তারপর না পোস্টেরিয়র কিউটাস নার্ভ অফ দ্য থাই, আর উপরেরটাকে সাপ্লাই দেয় হচ্ছে গিয়ে পেরিনিয়াল ব্রাঞ্চ অফ দ্য, আমার তো এই মুহূর্তে মনেও আসতেছে না, একটা ছিল জেনিটাল ব্রাঞ্চ অফ দ্য জেনিটোফিমোরাল নার্ভ, আর একটা ছিল পেন্ড্রাল ব্রাঞ্চ অফ দ্য কি জানি একটা ছিল, এটা অ্যানাটমিতে আছে, আমার এই মুহূর্তে মনে আসতেছে না, ঠিক আছে। তাহলে এই সকল নার্ভ সাপ্লাই গুলা কিন্তু ও বন্ধ করে দেয়। কিন্তু এই সব ক্ষেত্রে আমরা যে প্র্যাকটিস করে থাকি, আমরা কিন্তু লোকাল যে দিই, আমরা ঠিক যে জায়গাটাতে বললাম ওই যে মিডিও ল্যাটারাল, ঠিক আছে, 60 ডিগ্রি অ্যাওয়ে ফ্রম দ্য মিড পয়েন্ট, যে জায়গাটাতে আমরা লোকাল দিব, মানে ইপিস্টমি দিব, ঠিক সেই জায়গায় কিন্তু আমরা লোকাল নিয়ে জাস্ট ইনফিলট্রেট করে দিই ফ্যান শেপ ম্যানারে। স্কিনের মধ্যে আমরা একটু আলাদা করে নিয়ে যাতে বাচ্চার হেডে ইনজুরি না হয়, আলাদা করে নিয়ে আমরা কিন্তু স্কিনের মধ্যে সুন্দর করে ইনফিলট্রেট করে দিয়ে আসি, ঠিক আছে, স্কিন এবং মানে অতটুকু জায়গা জাস্ট যেখানে আমি ইস্টমিটা দিব। আচ্ছা, এরকম মনে হয় একটা এসবি আসছিল আপু, এই কারণে জিজ্ঞেস করা ছিল, কোনো নার্ভ কি তাহলে ইনফিলট্রেট করি না? আসলে এই ইপিস্টমি তো ওইভাবেও দেওয়া যায়, কিন্তু আমি ক্লিনিক্যালি এইভাবেই দিই, মানে আমরা যে ওয়ার্ডে কিন্তু এভাবে দিয়ে থাকি। আর আপনি পুটেন্ডাল নার্ভকে ইনফিলট্রেট করে তো আমরা ইপিস্টমি করি, ওটা তো আপনার কোয়েশ্চেন ঠিক আছে অ্যান্সার, কিন্তু আমরা কিন্তু এভাবে প্র্যাকটিস করি না। আপনি কি জানতে চেয়েছেন আমার কাছে, যে আমরা কিভাবে করি নাকি কোনটা কি হ্যাঁ, না না আপু, মানে হচ্ছে ইসের সময় ওই কোনটা কি ইনফিলট্রেট করতে হয় লিডোকেন দিয়ে যে করে ওইটাই, মানে প্র্যাকটিক্যালি তো আমরা করি না, মিডিও ল্যাটারালি দেই। হ্যাঁ কোশ্চেন আসছিল তো এই কারণে পুডেন্ডাল নার্ভ, তাহলে ওই যে ব্রাঞ্চেস অফ দ্য পুডেন্ডাল নার্ভ, তাহলে হচ্ছে কি হবে আপনার যে মানে সামনে যে যতটুকু গুলো সাপ্লাই আছে, আপনার যে সামনের কি বলে পেরিনিয়াম, ঠিক আছে, পেরিনিয়ামের যে সাপ্লাই অ্যান্টিরিয়র হাফ এবং পোস্টেরিয়র হাফ সবগুলো ইনফিলট্রেট হয়ে যাবে, তাহলে আপনি অ্যান্সার দিবেন পুডেন্ডাল নার্ভ, ঠিক আছে। ব্রাঞ্চেস অফ দ্য পুডেন্ডাল নার্ভ সবগুলাই তাহলে চলে যাবে। একটা হচ্ছে পোস্টেরিয়র কিউটাস নার্ভ অফ দ্য থাই ছিল, আর একটা ছিল জেনিটোফিমোরাল নার্ভ, জেনিটাল ব্রাঞ্চ অফ দ্য জেনিটোফিমোরাল নার্ভ, আর একটা ছিল পেরিনিয়াল ব্রাঞ্চ অফ দ্য কি যে ছিল ওটা আমার মনে আসতেছে না। আচ্ছা, এটা আপনারা হ্যাঁ সুপারফিশিয়াল পেরিনিয়াল নার্ভ না, পেরিনিয়াল ব্রাঞ্চ অফ দা, এটা আপনারা ইয়াতে পাবেন, অ্যানাটমিতে পাবেন। আমি একটু দেখে বলি, দাঁড়ান আমার কাছে বই আছে, যখন জানতে চাচ্ছেন বলে দিই। ইলিওইং ভেনাল নার্ভ, পেরিনিয়াল ব্রাঞ্চ অফ দ্য ইলিওইং ভেনাল নার্ভ, ঠিক আছে। আর জেনিটাল ব্রাঞ্চ অফ দ্য জেনিটোফিমোরাল ব্রাঞ্চ নার্ভ, আর হচ্ছে পোস্টেরিয়র কিউটাস নার্ভ অফ দ্য থাই, এটা ঠিক আছে। ওকে, এগুলাই আপনার অ্যান্টেরিয়র সুপিরিয়র পার্ট, উপরের দিকের অংশটা হচ্ছে পেরিনিয়াল ব্রাঞ্চ অফ দ্য ইলিওইং ভেনাল নার্ভ, জেনিটাল ব্রাঞ্চ অফ দ্য জেনিটোফিমোরাল নার্ভ, আর পোস্টেরিয়র ইনফিরিয়র নিচের অংশটা হচ্ছে আপনার পোস্টেরিয়র কিউটাস নার্ভ অফ দ্য থাই। ক্লিয়ার আপুরা? জি আপু। এই সবগুলা হচ্ছে মেইনলি আপনার ল্যাবিয়াল এন্ড পেরিনিয়াল ব্রাঞ্চ অফ দ্য পুডেন্টাল নার্ভ, সবগুলা হ্যাঁ পুরো ভালভাকে সাপ্লাই দিচ্ছে ল্যাবিয়াল এন্ড পেরিনিয়াল ব্রাঞ্চ অফ দ্য পুডেন্টাল নার্ভ। অ্যানাটমিতে ওই সাপ্লাই গুলো পাবেন, আর এখানে যদি আপনাকে স্ট্রেট কাট একটা এসবিএ দেয় তাহলে আপনার অ্যানসার পুডেন্টাল নার্ভ দিবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আসেন নেক্সটে আমরা চলে যাব ফরসেপস এন্ড ভেন্টোস। আচ্ছা, ফরসেপস এন্ড ভেন্টোস থেকে এবার পরীক্ষায় প্রশ্ন আসছে, এবার না এই সেশনের আগের সেশনে, মানে একবার আসছে, তার মানে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে ফরসেপস এর জন্য আপনারা চলে যান পেজ নাম্বার 530 তে। ফরসেপস এর জন্য চলে যান, আমরা এই টপিকটা শেষ করে মাগরিবের নামাজে যাই। হ্যাঁ, এই টপিকটা অপারেটিভ গাইনোকোলজি কি বলেন, নাকি আপনারা ব্রেকে যেতে চান? আপু এখন গেলে মনে হয় ভালো হয়। ভালো হয়, আচ্ছা, আমাদের তো অনেকগুলো টপিক পড়া বাকি, এজন্য ভাবছিলাম এটা শেষ করে যাই। আচ্ছা তাহলে যান, 10 মিনিটের বিরতি। হ্যাঁ, আমরা নামাজ পড়ে আসি তাহলে, আজান দিয়ে দিয়েছে যেহেতু। সবাই 10 মিনিটের বিরতি, আমরা নামাজ পড়ে আসি 10 মিনিটে, ঠিক আছে?
এটা না। আচ্ছা, তাহলে আমরা ছিলাম, আপনারা নিশ্চয়ই সবাই এসেছেন যারা নামাজে গিয়েছিলেন। আচ্ছা, তাহলে আমি স্টার্ট করছি, হ্যাঁ, আর কত সময় নষ্ট না করে, অনেক বড় ক্লাস, শুধু শুধু সময় নষ্ট করা যাবে না। তাহলে আমরা ছিলাম ফোরসেপস এন্ড ভেন্টোস, এখন আমরা চলে যাব। ওকে, তাহলে আপনারা অবস দত্ত পেজ নাম্বার 530, পেজ নাম্বার 530 তে চলে যান ফর ফোরসেপস এন্ড ভেন্টোস। ঠিক আছে, তাহলে দেখেন এই 530 এর মধ্যে আপনারা একটা টেবিল দাগ দিবেন, টেবিল নাম্বার 37.2, জাস্ট এট দ্য বটম অফ দ্য পেজ। দেখেন একদম বটমে 37.2, ইন্ডিকেশন ফর অ্যাসিস্টেড ভাজানাল ডেলিভারি। অ্যাসিস্টেড ভাজানাল ডেলিভারির ইন্ডিকেশন কি কি? অ্যাসিস্টেড ভাজানাল ডেলিভারি মানেই ফোরসেপস অথবা ভেন্টোস। তাহলে দেখেন ম্যাটারনাল কিছু ইন্ডিকেশন থাকতে পারে, আইদার মায়ের এক্সপালসিভ ফোর্সে ঝামেলা, মা প্রেশার দিতে পারছে না, অথবা মা এক্সস্টেড হয়ে গিয়েছে, অথবা মায়ের এমন কন্ডিশন দ্যাট মাকে স্ট্রেস দেওয়া যাবে না, মা একটা হার্ট ডিজিজের পেশেন্ট, মায়ের প্রি এক্লাম্পসিয়া আছে, মায়ের সেরিব্রোভাস্কুলার কোনো ডিজিজ আছে। এই সকল ক্ষেত্রে আমি কি করব? অ্যাসিস্টেড ভাজানাল ডেলিভারি করব ফর ম্যাটারনাল রিসেপ। বাচ্চার কি কজ? বাচ্চার হচ্ছে গিয়ে কোনো কারণে হার্টবিটটা নন রিঅ্যাসিওরিং, মানে ফিটাল ডিস্ট্রেসের যখন কোনো ফিচার্স পাবো তখন আমি কি করব? যেহেতু মা অলরেডি সেকেন্ড স্টেজে আছে, ঠিক আছে, তার ফুল ডাইলেটেশন হয়ে গিয়েছে, তাহলে তখন তো আমি আর সিজারিয়ান সেকশন করব না, তখন আমি কি করব? কাট শর্ট করব সেকেন্ড স্টেজকে বাই ডুইং অ্যাসিস্টেড ভাজানাল ডেলিভারি। তাহলে কোনো কারণে মায়ের সিটিজিতে কি আসছে? দ্যাট হার্ট রেটটা কম, মানে অ্যাবনর্মাল সিটিজি আসছে, অথবা আফটার কামিং হেড অফ দ্য ব্রিচের যখন মাথাটা পরে আসে তখন অনেক সময় কি হয়? অবস্ট্রাকশন হতে পারে, ঠিক আছে, তখন আমরা কি করব? ফোরসেপস করব। অথবা আপনার মিকোনিয়াম স্টেন লাইকর আসতেছে, তখন তাড়াতাড়ি করে আমি বাচ্চাটাকে ডেলিভারি করে ফেলবো। আদার্স কি কজ হতে পারে? তাহলে ম্যাটারনাল পড়লাম, ফিটাল পড়লাম, আদার্স কজ কি? কোনো কারণে যদি নন প্রোগ্রেসিভ লেবার হয়। আমরা জানি দ্যাট সেকেন্ড স্টেজ প্রাইমারির জন্য কতক্ষণ, মাল্টির জন্য কতক্ষণ, নিচে লেখা আছে দেখেন এই বক্সে, একবার করে রিডিং দিবেন। যদি কোনো কারণে আমার এই নরমাল টাইম লিমিটকে ক্রস করে ফেলে, নন প্রোগ্রেসিভ লেবার হয়, তখন আমি করতে পারবো। ওকে, এবার আসেন পেজ নাম্বার 531 এ চলে যান। দেখেন হাউ টু রাইট সাইড হ্যান্ড কলমে চলে যান। রাইট সাইড হ্যান্ড কলমে হাউ টু আইডেন্টিফাই দ্য ব্লেড। এবার আসেন ফোরসেপস এন্ড ভেন্টোস, এটা কিন্তু আপনারা করবেন, হ্যাঁ, অসপি স্টেশনে আপনাদের করা লাগবে। আপনাদের ভেন্টোস ফোরসেপস ডেলিভারি, ভেন্টোস ডেলিভারি, এগুলো কিন্তু আপনার অসপি স্টেশনে করা লাগবে। আমি যেবার পরীক্ষা দিয়েছিলাম আমার কিন্তু ফোরসেপস ডেলিভারি ছিল, ঠিক আছে। তাহলে আপনাকে কিন্তু ব্লেড গুলো বসানো জানতে হবে। কিভাবে আমি ব্লেড গুলো বসাবো? আমি ব্লেড চিনবো কিভাবে? তাহলে দেখেন ওয়েন আইসোলেটেড, এই পার্টটা দাগ দেন, ওয়েন আইসোলেটেড, এবং তার উপরে দেখেন ওয়েন আর্টিকুলেটেড। এটার মধ্যে দেখ শুধু ব্লু কালার করা যে লাইন গুলো দেখেন, দ্য ব্লেডস which correspond to the left of the maternal pelvis is the left blade and that to the right side is the right blade। তার মানে লেফট ব্লেড থাকবে ম্যাটারনাল পেলভিসের লেফট সাইডে, মায়ের পেলভিসের সাথে চিন্তা করবেন, নট ইওর হ্যান্ড, কারণ আপনি কিন্তু মায়ের উল্টা দিকে, মায়ের ভালভা আপনার কাছে, আপনি এইভাবে, ঠিক আছে, উল্টা দিকে। তাহলে লেফট ব্লেড থাকবে মায়ের লেফট সাইডে, রাইট ব্লেড থাকবে মায়ের রাইট সাইডে। এখন ব্লেড চিনবেন কিভাবে? দেখেন দ্য টিপ শুড পয়েন্ট when isolated, দেখেন দ্য টিপ শুড পয়েন্ট আপওয়ার্ডস, টিপ থাকবে আপওয়ার্ডস, কেফালিক কার্ভটা থাকবে ইনওয়ার্ড এন্ড পেলভিক কার্ভটা থাকবে আউটওয়ার্ড, ঠিক আছে। ব্লেডটা হাতে নিলেই বুঝবেন আপনারা। আচ্ছা ঠিক আছে, এটা দাগ দিয়ে রাখেন। এবার আসেন পরের পেজে চলে যান, পেজ নাম্বার 532, টেবিল নাম্বার 37.4, prerequisite for operative vaginal delivery, prerequisite for operative vaginal delivery। উপরে লেখেন prerequisite for forceps অথবা ভ্যাকিউম। আচ্ছা পাশে লেখা আছে ফোরসেপস অথবা ভ্যাকিউম, সরি আমি দেখি নাই, ঠিক আছে। অপারেটিভ ভাজিনাল ডেলিভারি মানেই তো ফোরসেপস অথবা ভ্যাকিউম, ঠিক আছে। তাহলে কি কি প্রিরিকুইজিট থাকবে? দেখেন হেড এনগেজড হতে হবে, ঠিক আছে, তার মানে হেড এনগেজ মানে কি 1/5 পালপেবল। তারপর সার্ভিক্স ফুলি ডাইলেটেড হতে হবে, মেমব্রেন অবশ্যই রাপচার হতে হবে, হেড সব সময় আপনার হেডের পজিশনটা জানতে হবে, হেডের পজিশনটা কি আছে, ক্যাপোট অথবা মোল্ডিং নট মোর দেন 2+। তারপরে হচ্ছে কি আপনার পেলভিসটা অ্যাডিকুয়েট হইতে হবে, ডেফিনেটলি ব্লাডার এমটি করে আসতে হবে মাকে, এবং অ্যাডিকুয়েট ম্যাটারনাল অ্যানালজেসিয়া যদি লাগে আপনি তাকে দিবেন, এবং ইনফর্মড কনসেন্ট অবশ্যই নিতে হবে। আচ্ছা এই ক্ষেত্রে একটু বলে রাখি, আপনার ফোরসেপস এন্ড ভেন্টোস আমাদের যেমন আইওইতে
একটা সিনারিও ছিল যেখানে ডিপ ট্রান্সভার্স অ্যারেস্ট দিয়ে একটা সিনারিও দেওয়া ছিল, ডিপ ট্রান্সভার্স অ্যারেস্ট। সেখানে আমাকে সিনারিওতে বলে দিয়েছিল দ্যাট মেমব্রেন রাপচার্ড, তারপরে হেড এঙ্গেজড, সার্ভিক্স ফুলি ডাইলেটেড, ম্যাটারনাল পেলভিস অ্যাডিকুয়েট, তারপরে ব্লাডার এমটি, মানে বাদ বাকি যা আছে দুটার জন্য কমন সবই বলে দিছে, শুধু একটা কথা বলছে রোটেশন ইনকমপ্লিট। তাহলে আমি তখন কি করব? আমার রোটেশন যদি কমপ্লিট না হয় সেক্ষেত্রে আমি করব ভেন্ট্রোস, আর রোটেশন যদি কমপ্লিট হয় সেক্ষেত্রে আমি করব ফোরসেপস। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে একটা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট, আপনারা এখানে লিখে রাখতে পারেন অথবা পরবর্তীতে থাকতে পারে এটা, অথবা এখানে লিখে রাখেন। আচ্ছা, এবার গেল নিচে চলে আসেন, এই পেজটার একদম নিচে চলে আসেন। ফোরসেপস মে বি অনলি চয়েস, একটা বক্স আছে দেখেন রেড কালার, ফোরসেপস মে বি অনলি চয়েস, এই বক্সটা পড়বেন। আফটার কামিং হেড অফ ব্রিজ ডেলিভারি, দেখেন আফটার কামিং হেড অফ ব্রিজ ডেলিভারিতে আপনি ভেন্ট্রোস করতে পারবেন না, তাই না? বডি ডেলিভারি হয়ে গেছে, শুধু এই ট্রাঙ্কটা দিয়ে, এই গলাটা দিয়ে আপনার শুধু ভেটটা ঝুলতেছে, সেখানে আপনাকে ফোরসেপস করতে হবে। আচ্ছা, প্রিটার্ম ডেলিভারি, প্রিটার্মে আপনি লেস দ্যান 34 উইকসে ভেন্ট্রোস করলে একদম ম্যাসারেটেড হয়ে যায়, বাচ্চার মাথা একেবারে মেজর হেমাটোমা, ম্যাসারেটেড না মেজর, মানে হেমাটোমা বলেন কেফাল হেমাটোমা বলেন, এগুলো কমপ্লিকেশন বেশি হয়, মানে বাচ্চার মাথার কমপ্লিকেশনগুলো বেশি হবে। আচ্ছা, তারপরে হচ্ছে যে যদি আপনার মেন্টো অ্যান্টেরিয়র ফেস হয়, যদি এরকম থাকে মেন্টো অ্যান্টেরিয়র, হ্যাঁ, তাইলে হচ্ছে কিন্তু আপনাকে কি করতে হবে? ফোরসেপস করতে হবে। তারপর কোয়াগুলোপ্যাথি থাকলে অথবা সিচুয়েশন ওয়্যার ম্যাটারনাল পুশিং ইজ অ্যাবসেন্ট। এবার আসেন নেক্সট হচ্ছে গিয়ে আপনি চলে যাবেন পেজ নাম্বার 536 এ, পেজ নাম্বার 536 এ চলে যান। দেখেন এখানে আছে বক্স নাম্বার 37.3 ইন্ডিকেশন অফ প্রোফাইলেক্টিক ফোরসেপস ডেলিভারি। প্রোফাইলেক্টিক ক্লিপ ফোরসেপস আপনি কখন করবেন চিন্তা করে দেখেন। আপনি আগে ভাগেই ফোরসেপস করার ডিসিশন নিয়ে নিছেন, কাদের ক্ষেত্রে? আপনি জানেন যে মাটা অলরেডি হাই রিস্কে আছে, ডিস্ট্রেসে আছে, তাকে আমার সেকেন্ড স্টেজকে শর্ট করতে হবে, তাকে আমি সেকেন্ড স্টেজে স্ট্রেস দিতে পারবো না। তাহলে প্রোফাইলেক্টিক্যালি তাদেরকে আপনি আগেই ডিসিশন নিয়ে নেবেন যে এই মাটা লেবারে গেলে আমি তাকে ফোরসেপস করব। যেমন এক্লামশিয়া, প্রি এক্লামশিয়া, সিভিয়ার প্রি এক্লামশিয়া, হার্ট ডিজিজ, তারপরে হচ্ছে প্রিভিয়াস হিস্ট্রি অফ সিজারিয়ান সেকশন, তাকে এত এক্সপালসিভ ফোর্স দেওয়া যাবে না, স্কার রাপচার হয়ে যেতে পারে, যে ভিব্যাক করাচ্ছে, ঠিক আছে? পোস্ট ম্যাচুরিটি, লো বার্থ ওয়েট, তারপর হচ্ছে গিয়ে পেইনফুল সেকেন্ড স্টেজ, পেশেন্ট আন্ডার ইপিডুরাল অ্যানালজেসিয়াদের ক্ষেত্রে। এবার আসেন নেক্সট, তার একটু নিচে চলে যান, দেখেন প্রোফাইলেক্টিক ফোরসেপস আর ট্রায়াল ফোরসেপস। এখানে যে ব্লু লাইনগুলো আছে এই লাইনগুলো একটু একবার রিডিং দিবেন, খুবই ইজি কথাবার্তা লেখা আছে, তেমন বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট একবার একটু দাগ দিয়ে রাখেন প্রোফাইলেক্টিক ফোরসেপস, ট্রায়াল ফোরসেপস। তার নিচে দেখেন একটা বক্স আছে রাইট হ্যান্ড সাইডে, হ্যাঁ, রাইট হ্যান্ড সাইড কলমে দেখেন কমন কন্ডিশন ফর ট্রায়াল অফ ফোরসেপস ডেলিভারি। কি কি কন্ডিশন আমরা ফোরসেপস ডেলিভারি ট্রায়াল দিই? ম্যাটারনাল ওবেসিটি, যদি বিএমআই মোর দ্যান ইকুয়াল টু 30 হয়, লার্জ বেবি হয়, অসিপিটো পোস্টেরিয়র পজিশন, মিড ক্যাভিটি ডেলিভারি, 1/5 of the fetal head palpable per abdomen, হচ্ছে প্রোফাইল আমরা কন্ডিশন ফর ট্রায়াল অফ ফোরসেপস ডেলিভারি। আচ্ছা, তারপরে আসেন পেজ নাম্বার 537, এখানে দেখেন টেবিল নাম্বার 37.5 কমপ্লিকেশনস অফ ফোরসেপস অপারেশন। এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা কিন্তু আসছিল পরীক্ষায়, আবার আসবে। তাহলে কি কি কমপ্লিকেশন হতে পারে ফোরসেপের? তাহলে মাথায় রাখবেন একটা জিনিস, দ্যাট ফোরসেপস এন্ড ভেন্ট্রোস এই দুটার মধ্যে কার জন্য কোনটা ভালো? ফোরসেপস করলে বাচ্চার ভালো, মায়ের বেশি ইনজুরি হয়, আর ভেন্ট্রোস করলে মায়ের ভালো, মায়ের কম ইনজুরি হয়, বাচ্চার বেশি ইনজুরি হয়। তাহলে ফোরসেপস কার বেশি ইনজুরি করবে? আপুরা একটু কথাবার্তা বলেন। মায়ের। আর ভেন্ট্রোস কার বেশি ক্ষতি করবে? ভেন্ট্রোস কার ক্ষতি করবে বেশি? বাচ্চার। ঠিক আছে, তাহলে দেখেন এখানে লেখা আছে তা না যে ফোরসেপসে কোনো ফিটাল কমপ্লিকেশন হবে না, ভেন্ট্রোসে কোনো ম্যাটারনাল কমপ্লিকেশন হবে না, এরকম কিন্তু না। জাস্ট আমি বললাম কার জন্য কোনটা বেশি দরকার, যাতে এক লাইন হলো আমার এই কথা শুনে আপনার পরীক্ষার হলে আপনি 2-3টা লাইন হলো বানায় লিখতে পারেন, কারণ মিড টার্ম পরীক্ষা আমি মনে করি এটা বানায় লেখার পরীক্ষা, কারণ ক্লিনিক্যাল নলেজ আই থিংক সো আপনার যথেষ্ট আছে 2 বছরে। ঠিক আছে, এবার আসলে দেখেন ইমিডিয়েট আপনার কি হতে পারে? ফোরসেপসের ফলে ইনজুরি হবে, ইনজুরি হলে কি হবে? সেখান থেকে আপনার ব্লিডিং হবে, নার্ভ ইনজুরি হতে পারে, পোস্টপার্টাম হেমোরেজ হবে, ঠিক আছে, তারপর সেপসিস ডেভেলপ করবে সেখান থেকে। আর ফিটালে কি হবে? ইমিডিয়েটলি ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ হয়ে যেতে পারে, বাচ্চার ফেশিয়াল এবং স্ক্যাল্পে ল্যাসারেশন হতে পারে, এখানেও বাচ্চারও ইনজুরি হয়ে যেতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে বাচ্চার কেফাল হেমাটোমা অ্যাসফিক্সিয়া হতে পারে। রিমোটে আসেন, ম্যাটারনাল রিমোটে কি হবে? ইমিডিয়েটলি তো আমার ইনজুরি হইলো, নার্ভ কম্প্রেশন হইলো, নার্ভ ইনজুরি হইলো, ব্লিডিং হইলো। রিমোটে গিয়ে কি হবে? পেইনফুল স্কার তৈরি হতে পারে, ওই যে ল্যাসারেশন হয়েছে, ইনজুরি হয়েছে, ওগুলো যখন আপনার হিলিং হবে সেখানে পেইনফুল স্কার তৈরি হবে, যেটার কারণে আপনার ডিসপেরোনিয়া হতে পারে, অথবা আপনার এই যে টানাটানি করে বের করছেন জেনিটাল প্রোল্যাপস হয়ে যাবে।
ঠিক আছে, অথবা মায়ের ইনকন্টিনেন্স, কোনো কারণে আপনার বিভিএম ডেভেলপ করতে পারে, আরবিএম ডেভেলপ করতে পারে, ঠিক আছে, কারণ দেখা যায় অনেক সময় অবস্ট্রাক্টেড লেবার ডেভেলপ করে ফেলছে, আমরা বুঝতেই পারিনি, আমরা ফোরসেপ করে ফেলছি। আচ্ছা, এবার আসেন ফিটালের ইমিডিয়েট তো বললামই, সাথে সাথে আপনার ফেজে ক্যালপে ল্যাসেরেশন হইলো, তার কেফাল হেমাটোমা হইলো, তার অ্যাসফিক্সিয়া হইলো, আর রিমোটে কি হবে, এই যে তার একটা ব্রেনে চাপ পড়েছিল যে কারণে তার কি হতে পারে, পরবর্তীতে পলসি হতে পারে, হ্যাঁ, সেরিব্রাল পলসি হতে পারে। আচ্ছা, এবার আসেন নেক্সট, এটা পড়া শেষ হলো আমাদের, আমরা চলে যাব এখন নেক্সট পেজ 538, টেবিল নাম্বার 37.6। কি বলছে এখানে, অ্যাডভান্টেজ অফ ইন্ডিভিজুয়াল ইনস্ট্রুমেন্ট ফোরসেপস অর ভেন্টোস। তাইলে ফোরসেপস ওভার ভেন্টোস এবং ভেন্টোস ওভার ফোরসেপস কি কি অ্যাডভান্টেজ আছে। অনেক বড় চার্ট, আমি ছোট করে দিচ্ছি, হ্যাঁ, এত বড় বড় চার্ট দেখলে পড়তে বসতে মন চায় না, তাই না, তাই আমরা পড়াটাকে ছোট করে ফেলবো। তাহলে দেখেন প্রথম লাইনটা দাগান, অ্যাডভান্টেজ অফ ভেন্টোস ওভার ফোরসেপ, এই কলামের ফার্স্ট লাইনটা দাগান, দেখেন কি বলছে, আনরোটেটেড অথবা ম্যাল রোটেটেড হেড, যে কথাটা আমি বললাম ভেন্টোস, ওই যে আমাদের একটা সিনারিও আসছিল, সিনারিওটাকে আমি কেন বললাম, যাতে আপনাদেরও এরকম প্রম্পটলি আপনি মনে রাখতে পারেন। তাহলে যদি বলে কোনো কারণে আপনার রোটেশন ইনকমপ্লিট, ম্যাল রোটেটেড, ঠিক আছে, অথবা আনরোটেটেড হেড, তাহলে সেই সকল ক্ষেত্রে আপনি কোনটা করবেন, ফোরসেপস নাকি ভেন্টোস? ভেন্টোস। ভেন্টোস, ওকে, তাহলে এটা হচ্ছে কি এক নাম্বার আপনার বেনিফিট অফ ভেন্টোস, ওকে। আচ্ছা, তাহলে ইট হেল্পস ইন অটো রোটেশন, অটো রোটেশন এটা হেল্প করে। তারপর হচ্ছে কি 2 3 4 5 6 7 নম্বরে চলে যান, একেবারে 7 নম্বরে চলে যান, দেখেন কি লিখছে, পেরিনিয়াল ইনজুরি, পেরিনিয়াল ইনজুরি আর লেস কম্পেয়ার টু ফোরসেপস। তাহলে এটা গেল আপনার 2 নাম্বার পয়েন্ট, যে নাম্বার 1 ম্যালোটেটেড হেডে করতে পারবো, নাম্বার 2 পেরিনিয়াল ইনজুরি কম হবে, নাম্বার 3 তার এক লাইন পরে দেখেন ইজিয়ার টু লার্ন কম্পেয়ারিং টু ফোরসেপস। তাইলে ভেন্টোস কিন্তু করা ইজি, দেখবেন যে লেবাননে একটা মেশিন থাকে, ওখানে প্রেসার দেওয়া থাকে, আপনি ওটা ঘোরাবেন, লাগাবেন, মাকে পুশ করতে বলবেন, আপনি পুল দিবেন। ফোরসেপের তুলনায় ভেন্টোস করা ইজি, ঠিক আছে, তাহলে তিনটা বেনিফিট আমি পেয়ে গেলাম, ম্যালোটেটেড হেড, লেস ইনজুরি এবং ইজিয়ার টু লার্ন, ইজিয়ার টু অ্যাপ্লাই। আচ্ছা, নেক্সটে চলে আসেন, অ্যাডভান্টেজ অফ ফোরসেপস ওভার ভেন্টোস। তাহলে ভেন্টোসের উপরে ফোরসেপস এর কি কি সুবিধা আছে, তাহলে প্রথমটা দেখেন, এক নাম্বার বাদ দিয়ে 2 নাম্বার লাইনে চলে যান, দেখান, forceps operation can quickly expedite the delivery in